সাকিবের সাথে কাজ করতে গেলে ধরো নানা ধরনের নায়িকাকে, যেই নায়িকা হয় তাকে দিয়ে এক ধরনের রিউমার হতো। সে ভীষণ ভালো একজন মানুষ আসলে ভাইয়া। এটা ডিপেন্ড করছে হচ্ছে নিজের উপর, আমি কিভাবে মানুষকে ট্রিট করছি। মিম আর তোমার মধ্যে এক ধরনের একটা প্রতিযোগিতা কাজ করছিল। আমি, মিম, সারিকা, আমাদের কাজের কম্পিটিশন ছিল। মিমের সাথে আমার কখনো আসলে ওরকম কম্পিটিশন ছিল না। স্বাগত জানাই বলার বলা অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি, দু অক্ষরের নাম তার, শখ। পুরো নাম আনিকা কবির শখ। শখ, স্বাগত আজকের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছো তুমি? অনেক ভালো, এতদিন পর তোমার সাথে দেখা হয়ে আরো ভালো লাগছে। তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা হলো। তো শখ, প্রায় 22 বছরের ক্যারিয়ার তোমার। 2002 সালে বাংলাদেশ টেলিভিশনে নতুন করে অনুষ্ঠানে ক্লাসিক্যাল নাচের উপরে তুমি চ্যাম্পিয়ন ছিলে, এবং সেইখান থেকে হাঁটি হাঁটি পা করে করে আজকে কত বড়, কত বর্ণাঢ্য ক্যারিয়ার তোমার। দর্শকদের জানাতে চাই, শখ কিন্তু যখন প্রথমে এই নতুন করে অনুষ্ঠানের মাধ্যমে পদার্পণ করলো, তারপরে যখন সে ক্লাসিক্যাল নাচে চ্যাম্পিয়ন হলো, তারপরে বিভিন্ন ম্যাগাজিনের পাতায় সেই সময়ে বিভিন্ন ফটোশ্যুটে শখকে দেখা গেল, তখন অনেকে ভাবতো আচ্ছা মেয়েটা কি আমাদের দেশে নাকি মেয়েটা পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়ান। কারণ ইন্ডিয়া থেকে তখন অনেক মডেলদের নিয়ে বিজ্ঞাপন শ্যুট হতো, ফটোশ্যুট হতো। তো কমল পানি ইউরোলেমনের প্রথম বিজ্ঞাপন করলো আমাদের জনপ্রিয় সেই সময়কার নায়ক রিয়াজের সঙ্গে, এবং সেটির পরে আসলে শখকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপরে তো একসময় দেখা গেল শখ হঠাৎ করে, শখ যেমন মডেলিং করছে, নাটকেও অভিনয়ে ডাক পাচ্ছে, র্যাম্প করছে বা বিভিন্ন পোশাকের মডেল হচ্ছে। এর মধ্যে দিয়ে একটি বড় ঘটনা চলে আসলো, সেটা হচ্ছে বলো না তুমি আমার। বলো না তুমি আমার সিনেমাটি নির্মাণ করেছিলেন এমবি মানিক। তো শখ, আমার যতটুকু মনে আছে সেই সিনেমাতে তোমার চুক্তিটা স্বাক্ষর হয়েছিল হোটেল সোনারগাঁয়ে, এবং প্রযোজক ছিলেন খোরশেদ, এবং সেখানে তোমাকে প্রথম স্বাক্ষর করানোর পরে, চুক্তি স্বাক্ষর করার পরেই তারপরে দেখা গেল যে পরের দিন বেশ আলোচনা, এবং ছবির নায়ক ছিল শাকিব খান। আচ্ছা, আমি তোমাকে প্রথম একটা কথা জিজ্ঞেস করি সিনেমা দিয়ে। মানে প্রথমত মানুষের তো সিনেমা একটা বড় স্বপ্ন থাকে, সেই কাজটা তুমি করলে, এবং শাকিব খান তোমার প্রথম নায়ক হলো, এবং তোমার সিনেমার সাথে রিলিজ হয়েছিল একই সাথে মনপুরা সিনেমাটা একই সাথে। তো আমি যেটা জিজ্ঞেস করছি যে শাকিব খানের তখনকার সিনেমার পর তুমি আর সিনেমাতে কন্টিনিউ করলা না কেন? এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছিল ভাইয়া। আমার কন্টিনিউ না করার একটা কারণ ছিল, তখন আমি এত বেশি ছোট ছিলাম, আর আমার এটা জাস্ট ম্যাট্রিক পরীক্ষার পরপরই করা। আমি জাস্ট, আমার মনে আছে একদমই, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তখন আমার মুভিটা করা। সো স্টাডির কারণে আসলে আমার ওইভাবে মুভিতে কন্টিনিউ করা হয়নি, কারণ একটা মুভি করতে অনেক সময় লাগে। আর যেহেতু এটা আমার ফার্স্ট ফিল্ম ছিল, খুবই সাডেন নিয়ে আসলে ফিল্মটা আমার সাইন করা হয়ে গিয়েছে। আমি ওইভাবে প্রিপেয়ারও ছিলাম না, সেটা তুমি ভালো করেই জানো। তোমাদের একটা কাজ থ্রুই আমার ওই মুভির সাইনিংটা করা হয়েছে। আসলে ফিল্ম অনেক বড় একটা জায়গা, ফিল্মে কাজ করতে হলে অনেক কিছু শেখার, জানার ব্যাপার আছে। যদিও আমার একটা বিশাল বড় সাপোর্ট ছিল যে আমি নাচের মেয়ে, আমি ছোট থেকে নাচ করি, সো এক্সপ্রেশন ওয়াইজ আমার কোনো প্রবলেম হয়নি। বাট এখনকার শখ, আমি যেটা বলবো আমার এত বছরের ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স থেকে, যে নেক্সট আমি যদি কোনো ফিল্ম করি, আমি আরও অনেক ভালো করে শিখে বুঝে কাজটা করব, কারণ আই বিলিভ ভাইয়া শেখার কোনো শেষ নেই। এরকম কি ছিল যে ধরো তুমি সিনেমাটা আসলে তখন খুব শখের বসে, মানে খুব আগ্রহ নিয়ে, আচ্ছা ঠিক আছে একটা সিনেমার অফার এসেছে, শাকিব খান নায়ক, বড় পর্দায় দেখা যাবে, তুমি তখন সিনেমাটা সাইন করলা, ছবিটা করতে যাওয়ার পর কি তোমার কাছে মনে হয়েছে যে না আমি এখনই এই মঞ্চের জন্য প্রস্তুত না? না, এটা আমার মনে হয়নি, কারণ আমি বললাম না, আমি যখন মুভিটা করেছি তখন অলরেডি আমি কাজ করছি, কিন্তু মুভিতে না, বাট আমি অলরেডি এঙ্গেজড আমার বাংলা লিঙ্ক অ্যান্ড তিব্বত আদার্স কাজগুলো দিয়ে। আমি তখন এত বেশি মডেলিং করছিলাম, আর যেহেতু আমি একটা টেলকো ব্র্যান্ডের সাথে ছিলাম অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সো ওদেরকে আমার প্রচুর টাইম দিতে হতো, ওদের বিভিন্ন ইভেন্টস, বিভিন্ন বিজ্ঞাপনের, আজকের এই অফার, কালকের ওই অফার, এটা সেটা, বা বিভিন্ন দেখা যেত আমাদের শোজ হতো, একদম লাইভ অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করতে হতো। সো ওই কাজগুলো নিয়ে আমাদের এত মুভ করতে হতো, আমি ওইভাবে মানে মডেলিং ক্যারিয়ার ছাড়া নাটক বা সিনেমা কোনোটাতে ওইভাবে সময় দিতে পারতাম না। আর করার সময়, হ্যাঁ, এটা তো সব মানুষেরই আমার মনে হয় এটা একটা ড্রিম থাকে যে বড় পর্দায় কাজ করার, আর সেটা যদি হয় আমাদের সাকিব খানের সাথে, তাহলে এটা তো অনেক বড় একটা অপরচুনিটি। কারণ আমি বলবো যে
সাকিব ভাইয়া তো বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি হিরো, যে নাকি আসলেই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে সুন্দরভাবে ধরে রেখেছে। সো এটা অনেক বড় একটা অপরচুনিটি ছিল আমার জন্য, আল্লাহর রহমতে অনেক ভালোও হয়েছিল, বাট সামহাউ স্টাডি অ্যান্ড সব কিছু মিলে আসলে করা হয়নি। আচ্ছা, সাকিবের সাথে কাজ করতে গেলে ধরো নানা ধরনের নায়িকাকে, যেই নায়িকা হয় তাকে দিয়ে এক ধরনের রিউমার হতো, নানা ধরনের ছোট ছোট গল্প আসতো, এবং তোমার ক্ষেত্রে কি সেই অভিজ্ঞতাটা কীরকম, বা তুমি কি সেরকম কোনো কিছু ফেস করেছো কিনা? তোমাকে কেউ কোনো উল্টাপাল্টা প্রশ্ন করতো কিনা, বা কেউ বলতো কিনা যে ইস কেন তুই বাংলা সিনেমা করতে গেলি, এরকম কিছু? আমি যখন কাজ করেছি তখন সাকিব খান তো সাকিব খান, মানে নাম্বার ওয়ান সাকিব খান। তখন মনে হয় ভাইয়ার এই ছবিটা রিলিজ হয়েছে অর সামথিং। ভাইয়ার ব্যাপারে তখন কোনো ধরনের রিউমার ছিল না। আর আমি বলবো অ্যাজ আ পার্সন সাকিব খানকে আমি যতটুকু জেনেছি, সে ভীষণ ভালো একজন মানুষ। আসলে ভাইয়া এটা ডিপেন্ড করছে হচ্ছে নিজের উপর, আমি কিভাবে মানুষকে ট্রিট করছি, কে আমাকে কিভাবে ট্রিট করছে। এখন আমি তার মধ্যে কোনো খারাপ কিছু পাইনি, পেলে আমি বলতাম ডেফিনেটলি। অ্যাজ আ আর্টিস্ট হি ইজ অ্যামেজিং, এত বড় মাপের একজন আর্টিস্ট। আমি যখন সিনেমায় কাজ করেছি তার কাছে আমি একদম কিছুই না বলতে গেলে। সো ওই সময় সাকিব ভাইয়া আমাকে অ্যাক্টিংয়ে যেভাবে হেল্প করেছে, এটা আসলে এত বড় একটা হিরোর কাছ থেকে মানে শিখতে পারা, এটা অনেক বড় ব্যাপার। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমি নেগেটিভ কোনো কিছু দেখিনি। যদি দেখতাম আমি ডেফিনেটলি বলতাম। অ্যাজ আ পার্সন হি ইজ মানে অমায়িক, আমি বলবো খুব ভালো। আচ্ছা, তো তখনকার সেই সাকিব খানকে যেভাবে দেখেছো, আর এখন সাকিবের সাথে যদিও কাজ করছো না, কিন্তু সাকিবকে নানা প্ল্যাটফর্মেই তুমি দেখতে পাও বা দেখো তার কাজ, তোমার কাছে কি মনে হয় এখনকার সাকিব কি অনেক বেশি পরিণত, নাকি আগের সাকিবকে তুমি বেশি বলবা যে ওই আগের সাকিব অনেক বেশি বেটার ছিল, কোনটা? এখন কি অনেক বেশি রিজার্ভ, বা এখন বেশি অনেক মানে যেহেতু সাকিব এখন তার যোগাযোগের মাত্রা আগের মতো নয়, নিজেকে অনেক ভাবে একটা চার দেয়ালের মধ্যে আবদ্ধ রাখে, খুব বেশি ফোকাস হতে চায় না, সেই তুলনায় তুমি কি বলবা যে আগের সাকিব আর এখনকার সাকিবের যদি পার্থক্য তুলনা করতে বলি? আমার কাছে কোনো ডিফারেন্স মনে হয় না, বরং আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়া আসলে সবসময় যা ছিল তাই। এখন তার কাজের পরিসরটা অনেক বেশি বেড়েছে, সে দুই বাংলাতেই কাজ করছে, সো তার ব্যস্ততাও অন্যরকম। সাকিব কি কখনো তোমাকে বলেনি প্রথম সিনেমাটার পরে যে শখ আরো কিছু মুভি করো, বা এরকম কখনো? হ্যাঁ হ্যাঁ বলেছে আমাকে, শুধু সাকিব ভাইয়াই না, আমাকে এরপর আমাদের শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান স্যার, সেও একটা মুভির জন্য বলেছিল, বাট আমি বললাম না যে আমার আসলে কাজটা করা হয়নি তখন। একটা জিনিস বলা হয়ে থাকে যে তুমি যখন যে সময়টা কাজ করছিলে তখন তো ছোট পর্দা থেকে অনেকে বড় পর্দায় আসছিল, এবং পালাক্রমে তুমি তোমার আগে বা পরে মিম করলো, এরপরে বিন্দু একটা সিনেমায় সাকিবের সাথে কাজ করলো, কিন্তু একটা জিনিস বলা হচ্ছিল যে তখন মিম আর তোমার মধ্যে এক ধরনের একটা প্রতিযোগিতা, একটা মানে হেলদি প্রতিযোগিতার কথাই বলবো, এক ধরনের প্রতিযোগিতা কাজ করছিল। সেইটা কি সেরকম আসলে প্রতিযোগিতা ছিল, নাকি না শুধু এটা লোকের একটা বানানো গল্প ছিল? বাইরে থেকে তো মানুষ অনেক কিছুই বলে, বাট আমরা আসলে ভাইয়া যেই সময়টায় কাজ করতাম, আমি মিম সারিকা, আমাদের কাজের কম্পিটিশন ছিল। বাট আছে না যে মিমের সাথে আমার কখনো আসলে ওরকম কম্পিটিশন ছিল না, আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড ছিলাম। বাইরে থেকে মানুষ কে কী বলতো এটা আমি জানি না, মানে এমনও, হ্যাঁ সারিকার সাথে যেমন আমার একটা কম্পিটিশন ছিল আগে, এটা খুবই ইম্যাচিওর একটা কম্পিটিশন ছিল, যেটা আমরা এখন দেখা হলে প্রায় হাসাহাসি করি। আমার সাথে ওর সাথে যখন মানে ফোনে কথা হয় তখনও আমরা হাসাহাসি করি এরকম। সেটা কি নীরবকে কেন্দ্র করে হতো, নাকি না নীরব যেহেতু ওর ফ্রেন্ড ছিল, মানে ওই আমি না 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 কোনো ছেলে রিলেটেড কিছু না, জাস্ট কাজের কম্পিটিশন, একটা হেলদি কম্পিটিশন ছিল। বাট মিমের সাথে আমার কোনো কম্পিটিশন ছিল না। এখন বাইরের লোক তো অনেকেই অনেক কিছু বলে, বাট আমরা ওভারঅল সবাই খুব ভালো ফ্রেন্ডলি ছিলাম। দু একজনের ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই তারা হঠাৎ করেই সকল মানে কাজকর্ম যোগাযোগ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলে, যেমন আরও তোমার মতো আরও এক দুইজন আছে, যেমন বিন্দুর কথা বলছি, খুব ক্যারিয়ারের তুঙ্গে থেকেই বিন্দু বিয়ের সাথে করে চলে গেল, কাম ব্যাক করলো না। তুমিও দেখা গেল যে হঠাৎ করেই তোমার যে পরবর্তীতে কোনো ধরনের মানে বিনা নোটিশ, মানে তোমার কোয়ার্টিস্টটাই বলতো, হঠাৎ মানে মিডিয়াতে একটা শূন্যতা তৈরি হয়েছে, কারণ শখ আননোটিস চলে গেল, মানে এক ধরনের। আসলে এটা নিয়ে আমার একটু অবজেকশন আছে, আমি চলে যাইনি, এই জিনিসটা খুবই টেকনিক্যালি, বড় গ্যাপ, খুব টেকনিক্যালি অ্যান্ড খুবই
মানে পলিটিক্যালি জিনিসটা করা হয়েছে। এটা যারা করেছে আজকে যদি এই প্রোগ্রামটা তারা দেখে তারা খুব ইজিলি বুঝতে পারবে। একটু জানতে পারি, হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই শেয়ার করছি যে হয় না যে একটা মানুষ যখন প্রপারলি কাজ করতে থাকে তার পিছনে ডেফিনেটলি অনেক মানুষ হিংসা করে। অ্যান্ড আমি খুব মাশাআল্লাহ খুব ভালোভাবে কাজ করছিলাম। ঠিক ওই টাইমে আমাদের তখন খুব মানে ইন্টারঅ্যাক্ট করার একটা ভালো জায়গা ছিল ফেসবুক। সো ফেসবুকে আমার অ্যাট আ টাইম 2-3 বার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। অ্যান্ড লাস্ট আমার যেই অ্যাকাউন্টটা থেকে আমি সবার সাথে কমিউনিকেট অ্যান্ড ইন্টারঅ্যাক্ট করছিলাম, আমার মনে আছে আমি সিকান্দার এভারেজ আসলামের শুটিং চলাকালীন অবস্থায় আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়। অ্যান্ড নট অনলি দ্যাট, আমার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামও চলে যায়। অ্যান্ড ইনস্টাগ্রামের সাথে অনেকেই বলে হোয়াটসঅ্যাপ হ্যাক করা যায় না, বাট জিনিসটা যদি হ্যাক হয় আমার কোনো ওয়াইফাই থেকে তাহলে কিন্তু এটা ইজিলি হয়। অ্যান্ড এটা কারা করেছে সেটাও আমি অনেক পরে বুঝতে পেরেছি। যখন আমি এটাকে রিকভার করার জন্য ট্রাই করছিলাম নাজমুল ভাইয়ের থ্রু, তখন নাজমুল ভাইয়ের দেশের বাইরে ছিল সাইবার ক্রাইমের, যে কারণে আমার সাথে সাথে অ্যাটেম্পটা নেওয়া হয়নি। বাট এর পরপরই আবার কোভিডটা শুরু হয়ে গেল। একটা টাইমে যেয়ে আমি মোটামুটি এত ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম যে আমাকে আসলে কোনোভাবে মিডিয়া রিলেটেড কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছিল না। কেউ আমাকে ফোনে পাচ্ছিল না, আমাকে মেসেঞ্জারে পাচ্ছিল না, আমাকে ইনস্টাগ্রামেও পাচ্ছিল না। সো তখন যেটা হয়েছে আমি খুবই আপসেট হয়ে যাই, মেন্টালি ভেঙে পড়ি যে একটা মানুষের অ্যাকাউন্ট এতবার হ্যাক হওয়ার মানে আমার কোনো কাজের আর্কাইভ নেই কিন্তু, মানে এটা কাজ থেকে রীতিমতো আমাকে অফ করানোর জন্য। বাট পরে আমি জানতে পেরেছি যে এটা কারা করেছে। অ্যান্ড জানতে পেরে আমি আসলে কোনো অ্যাটেম্পট নিইনি, কারণ যারা করেছে তারা আমারই আশেপাশের কেউ। তুমি একটা সুন্দর করে বলছো যে গ্যাপটা তোমার যেভাবে পড়লো, তুমি কামব্যাক করলে আবার কি দিয়ে? আমার কামব্যাক ছিল আমার প্রেগনেন্সির পর প্রাইম মিনিস্টারের একটা শো দিয়ে, যেটা সংসদ ভবনে হয়েছিল, যেই শোটাতে পিএম নিজের প্রেজেন্স ছিল, একটা নাচের প্রোগ্রাম, ওটা দিয়ে। মানে ফার্স্ট আবার নাচ দিয়ে শুরু করলে? নাচ দিয়ে শুরু ছিল। তারপরে নাচ দিয়ে যখন শুরু হলো তারপরে দেন আবার নাচের পর আবার নাটকের কাজ ছিল। নাটকের কাজ ছিল। নাটকটা কার, মানে তোমার কো আর্টিস্ট ডিরেক্টর কারা থাকলো? আমার ডিরেক্টর ছিল হচ্ছে গিয়ে জাকিউল রিপন, আর কো আর্টিস্ট ছিল আলবি। মাঝখানে একটা গ্যাপের পরে যখন কাজ শুরু করলাম, ঠিক কোভিডের আগে তোমরা যখন সেই সময় যে নাটকগুলো করতা, মাঝখানে এই 2 বছর বা 2.5 বছর বা 3 বছরের গ্যাপের পরে যে তুমি নাটক করে যে ধরনের আছে কাজ করছো, ডিরেক্টরের সাথে কাজ করছো, কি মনে হয়েছে তোমার স্টোরি, তারপর হচ্ছে সংলাপ, কোনো চেঞ্জ মনে হয়েছে কিনা? ডিরেক্টর আমার পূর্ব পরিচিত, আমি ডিরেক্টরের সাথে এর আগেও অনেক কাজ করেছি, আমার সাথে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং তার। চেঞ্জেস, গল্প, অভিনয় কিছুই চেঞ্জ মনে হয়নি আমার কাছে। চেঞ্জ মনে হয়েছে যে এখন অনেক নতুন সবাই কাজ করছে আর্টিস্টরা, এইটা হুইচ ইজ গুড। অনেক নতুন নতুন মানুষের আসা উচিত, আর এটাই তো হয়ে আসছে আসলে। পুরনো মানুষরা সবসময় থাকে না, সবাইকে আসলে সিনিয়র আর্টিস্টদের আসলে স্পেস দিতে হয় নতুনদের কাজ করার জন্য। আর তাছাড়া মনে হয়েছে কাজের জায়গাটা অনেক বেশি বেড়েছে, ওটিটি আছে, ইউটিউবে আছে, এখন ইউটিউবেও আমাদের অনেক নাটক যাচ্ছে। সো এতটুকুই আসলে ডিফারেন্স লেগেছে। আরেকটা ডিফারেন্স লেগেছে যেটা আসলে নেগেটিভ, সেটা হচ্ছে অনেক বেশি সিন্ডিকেট হয়ে গিয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে আর্টিস্টদের আসলে কাজের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করা উচিত, সব সিন্ডিকেট না করে, তাহলে হয় কি কাজটা নষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি, সিন্ডিকেটটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছে, কারণ অনেকেই মানে যেমন আমাদের শামীম হাসান সরকার আমার একটা শোতে এসেছিল, তার কাছ থেকে কিছু কথা শুনেছি যে নাটকের মানে কিছু জায়গায় কিছু আর্টিস্ট ফিক্সড হয়ে যাচ্ছে, টেকনিশিয়ান সহ ফিক্সড হচ্ছে। তো এইটাকে তুমি ফেস করে তুমি ওভারকাম করতে পেরেছো? বা এই সিন্ডিকেটটা কি খুব বড় বাধা হয়ে থাকে, এখনো আছে কাজ করতে গিয়ে? সিন্ডিকেট আসলে যারা করে তাদের কাছে আমার মনে হয় যে তারা তাদের জায়গাটাকে খুব মানে ছোট করে ফেলে সিন্ডিকেটটা করে। আর আমি তো একজন আর্টিস্ট, আমি আমার জায়গাটাকে ছোট করতে চাই না। আমি যেহেতু আর্টিস্ট, আমি সব সেক্টরে কাজ করব, আমি সবার সাথে কাজ করব। আমার যদি বাধা ধরাই থাকে যে না আমি অমুকের সাথে কাজ করব, অমুকের সাথে কাজ করব না, তাহলে আমার কাছে মনে হয় যে আই এম নট আ আর্টিস্ট, আমি একজন পলিটিশিয়ান। মানে কাজের জায়গায় আসলে আমি পলিটিক্স করে কাজ করতে পারবো না। এখানে আমার ট্যালেন্ট দিয়ে একটা আর্টিস্ট শিল্পী যেভাবে কাজ করে ওইভাবে আমার কাজ করতে হবে, বিনয় থেকে, কাজের প্রতি সম্মান রেখে। এখানে আমি বেছে বেছে কাজ করতে পারবো না। হ্যাঁ, ভালো কাজ করতে হবে আমার, বাট আমি সব কিছু পিক করে একটা সিন্ডিকেট সাজায় ওইটা নিয়ে আমি সব জায়গায় মুভ করবো, দ্যাটস নট মানে এটা কোনো আর্টিস্টের পর্যায়ে পড়ে না। আচ্ছা, আর বাধার জায়গায় থেকে তুমি যদি বলো,
আমার কাছে কোনো বাধা হয়নি, কারণ আমি বরাবরই ভাইয়া এরকম যে আমাকে নিয়ে যারা কাজ করতে কমফোর্ট ফিল করে তারা কাজ করবে, যারা কমফোর্ট ফিল করে না করবে না। আমি কখনো কাজের জন্য মানুষের কাছে যাইনি আল্লাহর রহমতে এই পর্যন্ত, আর কখনো সিন্ডিকেট করেও মানুষের কাছে যেতে চাই না। তো ধরো যারা সিন্ডিকেট করছে, মানে তারা তো ধরো কেউ না কেউ এই মিডিয়ারই লোক, তোমারই কখনো কোনো সহকর্মী ছিল বা হয়তো কাজ অন্য কারোর সাথে সহকর্মী, কোনো না কোনো প্রডিউসার, ডিরেক্টর। তার মানে তো আমাদের শোবিজের মিডিয়ার লোক যে বাইরে থেকে কেউ তো এসে সিন্ডিকেটটা করছে না, তা নিজেরাই যখন সিন্ডিকেট করছে, এই সিন্ডিকেট করে সে লাভটা কি হচ্ছে? আর সিন্ডিকেটটা আসলে করেছে কখন, যখন আমি একদমই মিডিয়ায় ছিলাম না। সো এই সিন্ডিকেটটা নিয়ে আমি আসলে এত ডিটেইল আমার কোন সহকর্মীরা করেছে এটা আমি বলতেও চাই না, কারণ আসলে আমি আমার মানে তুমি বলছিলে যে হয়তো তোমারই কোনো সহকর্মী করেছে, এটা করেছে ওটা করেছে, আমি যখন ব্যাক করেছি আমি তাদেরকে পাইনি। আচ্ছা, তুমি কি চাইলে সবার সাথে, তোমার কাছে কখনো মনে হয় না যে এরকম অনেকে ফেস করে যে একটা গল্প আসলো, তোমার নিজেরও মনে হতে পারে যে এখানে আসলে ওই কোয়ার্টিস্টটা ডিমান্ড করে বা এইটা হবে, কিন্তু দেখা যাচ্ছে সিন্ডিকেটের জন্য, এটা তো সত্য, সিন্ডিকেটের জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে এটা তোমাকে কেউ সরাসরি বলতে পারছে না, কিন্তু সেইটা আসলে সঠিক সময়ে সঠিকভাবে সব কাজটা ঠিক মতো করা যাচ্ছে না। তুমি এই প্রবলেমটা ফেস করেছো কি? না, আমি একদমই ফেস করিনি, কারণ আল্লাহর রহমতে আমার কোনো কোয়ার্টিস্টের সাথে সমস্যা নেই। তুমি কি ব্যাক করার পরে তোমার, এটা শুধু জানতে চাচ্ছি যে অপূর্ব, আরফান নিশু, সজলের সাথে তোমার অনেক ব্যাক করার পর কি আমি যখন অলরেডি ব্রেকে ছিলাম তখনও আমার নিশো ভাইয়ের সাথে কথা হয়েছে, তখনও আমার অপূর্ব ভাইয়ের সাথে কথা হয়েছে, নিশো ভাই আমার বাসার সামনে শুট করেছে, ভাইয়ার সাথে আমার দেখাও হয়েছে, ইভেন তাদের সাথে আমার রেগুলারই দেখা হচ্ছে, কথা হচ্ছে। সো আমার সাথে মানে এটা আমার ব্লেসিংস যে আমার কো আর্টিস্টের সাথে আমার কোনো খারাপ আন্ডারস্ট্যান্ডিং না। ইভেন এখন যারা নতুনরাও কাজ করছে অনেকে মনে করে যে হ্যাঁ শকাপু হয়তো আমাদের সাথে কাজ করবে না। আমার কথা হচ্ছে ওয়াই নট, আমি আর্টিস্ট, আমি সবার সাথে কাজ করব। তুমি তো করছো, তোমার আমি করছি, এক্স্যাক্টলি আমি করছি। আমি যেমন একটা সময় মোশাররফ ভাইয়ের সাথে অনেক কাজ করেছি, মোশাররফ ভাইয়ের সাথেও আমার কাজ হয়েছে, আমি ব্যাক করার পর আমার মোশাররফ ভাইয়ের সাথে অনেকগুলো কাজ হয়েছে। আগে নাটকে সিঙ্গেল বা ধারাবাহিক নাটক, সিঙ্গেল নাটকের কথাই বলছি, অনেকগুলো ক্যারেক্টার থাকতো, সেখানে বাবা মা, ভাই বোন বা বন্ধু। আমাদের এখনকার নাটকে কিন্তু ঠিক এত ক্যারেক্টার থাকে না, যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে দুজন ছেলে মেয়ে বা কোনো একটা ঘরে মা হয়তো মারা গেছে, বাবা জীবিত আছে, মানে এইটা কি মনে হয় তোমার শুধু বাজেট সংকুলনের জন্য নাকি না গল্পকেই টেনে রাখার জন্য, কোনটা, বা নায়ক নায়িকাকে প্রাধান্য দেওয়ার জন্য? আসলে একটা জায়গা আছে যে মানুষরা নায়ক নায়িকা ভিত্তিক আসলে নাটক দেখতে চায়, নায়ক নায়িকাকে বেস করা, যদিও জায়গাটা এখন একটু চেঞ্জ হয়েছে। আগে যেমন নায়ককে বেস করে সবাই দেখতে চায়, এখন নারী কেন্দ্রিক অনেক গল্প হচ্ছে। আর তাছাড়া আমি বাজেটের কথা বলতে পারবো না, বাজেট আসলে বেশিও থাকে কম থাকে, এটা ডিপেন্ড করে আসলে। আর তাছাড়া গল্পের উপর ভ্যারি করে অনেক কিছু। তুমি আগে দেখেছো না, আর গল্পটা এখন যেটা হয়েছে, এখন সাপোজ আমি যদি একটা গল্পে কাজ করি, যে একটা গল্পে আমি খুব ফানি ক্যারেক্টার প্লে করেছি, এটা আমার মনে হয় আমার না সবার সাথেই হচ্ছে, গল্পের মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই, একই গল্প ঘুরে ফিরে একটা নাটক ওই ফানি ক্যারেক্টারে করা মানেই বারবার ফানি ক্যারেক্টারের অফার আসতে থাকবে। এটা আমার মনে হয় কম বেশি সব আর্টিস্টেরই একটা কমপ্লেইন থাকে, কারণ গল্পের ভ্যারিয়েশন অনেক কম আমাদের এখন। আমি যেটা খুব বেশি নোটিস করেছি যে এমন নাটকের এমন নাম, মানে যেগুলো আসলে হাস্যকর। আরেকটা জিনিস হচ্ছে নাটকের সংলাপেও অসম্ভব রকমের খুবই মাঝে মধ্যে এমন শব্দচয়ন হয় বা গালিগালাজ হয়, এটা কি আসলে নাটকের জন্য ভালো, বা একজন শিল্পী হিসেবে তখন কি অস্বস্তি বোধ করো কিনা? আমার কাছে মনে হয় যে আমরা যারা কাজ করি, যত আর্টিস্ট আছে, আমাদেরকে তো মানুষরা চেনে, আমাদেরকে মানুষরা সামহাও ফলো করে, আমরা যাদের জন্য কাজ করি, আমাদের সবারই আসলে চেষ্টা থাকা উচিত যে মানুষ যেন ভালো কিছু আমাদের কাছ থেকে শিখতে পারে, সেটা আমাদের কাজ দ্বারা হোক বা আমাদের ব্যক্তিগত জীবন দ্বারাই হোক না কেন। যদিও আমাদের ব্যক্তিগত জীবন দিয়ে আমাদের দর্শকরা আমাদেরকে চেনে না, আমাদের কাজ দিয়ে দর্শকরা আমাদেরকে চিনে। সো আমাদের সবসময় এই মানে টার্গেটটাই থাকা উচিত যে আমাদের কাছ থেকে যেন নেগেটিভ কোনো কিছু দর্শকরা না শিখে। আমি মাঝখানের একটা পর্ব ছেড়েছিলাম, তুমি যেটা বলছিলা যে কোভিডের যে 2-2.5 বছর তুমি এবং তোমার মা হলে, ঠিক তখন যে ঘরে বসে কি নাটক দেখতা বা শুধু বই পড়তে, মানে সময় অবসর সময় কি আমাদের নাটকগুলো দেখা হতো ইউটিউবে বা ইয়েতে? আমি সবসময় আমি যখন কাজ করতাম তখন, মানে আমার বিরতির আগে
আমি সবসময় অনেক বেশি বাংলাদেশের কাজ দেখি, বাংলাদেশের সব, মানে নাটক থেকে শুরু করে, গান থেকে শুরু করে, মুভি থেকে শুরু করে। কারণ আমার কাছে মনে হয় যে আমি যে জায়গাটায় কাজ করতেছি, যে সেক্টরটায় কাজ করতেছি, আমি কেন দেখব না? আর অনেক কিছু শেখার থাকে, অনেক ভুল শুধরানো যায়। সো আমি শুধু আমার নাটকগুলো না, আমি আমার কোয়ার্টিস্টদের কাজও দেখতাম, দেখে আমার আমার খুব কাছের ডিরেক্টরসদের কাজও দেখতাম, দেখে আমার কাছে ভালো লাগলে আমি তাদেরকে কথাও বলতাম ফোন দিয়ে। যেমন আমি যখন প্রেগনেন্ট, তখন আমার মাবরুর রশিদ বান্না ভাইয়ের একটা নাটক আমার এত ভালো লেগেছে, সজল ভাইয়া ছিল ওটার মধ্যে আর রাফসান ছিল। আমি সজল ভাইয়াকে ফোন করে বলেছি, ভাইয়া খুব ভালো লাগছে তোমার, এটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল। ও তো খুব খুশি হয়েছে যে হ্যাঁ শখ, থ্যাংক ইউ, কি অবস্থা খুব জিজ্ঞেস করলো। আমার খুব কাছের কিছু মানুষ আছে যাদের সাথে আমার সবসময় কমিউনিকেশন আছে, সবসময়। কিন্তু কখনো যে তুমি যে ধরো নাটকে নাই, আগে তো একটা সময় ছিল যে ধরো মানে অলমোস্ট মাসের 15-20 দিন কাজের মধ্যে ছিলা, বা ধরো লাইট ক্যামেরা অ্যাকশন, এই যে এটা না শোনার যে একটা বেদনা কাজ করতো কিনা ওই সময়টা? খারাপ লাগতো বেদনা না ঠিক, হ্যাঁ আমি মিস করতাম, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যে ছোট বয়স থেকে, আমি এটা বলবো, আমি যে ছোট বয়স থেকে মিডিয়াতে কাজ করছি, এত ছোট বয়স থেকে আমার মনে হয় না বাংলাদেশের কোনো অন্য আর্টিস্ট এত টানা কাজ করে গিয়েছে। আই এম দ্য অনলি ওয়ান যে নাকি একদম অল্প বয়স থেকে টানা কাজ করে যাচ্ছি। সো কাজের সাথে সাথে আমার তো পার্সোনালও একটা লাইফ আছে। সো পার্সোনাল লাইফটার জন্য তো আই নিড আ ব্রেক, তাই না? আমার তো জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া দরকার। সো গুছিয়ে আমি আবারও কাজে ব্যাক করেছি। এটা শুধু আমি কেন, এটা পূর্ণিমা বউ করেছে, আরও XYZ অনেক আর্টিস্ট আছে। বাট আই ডোন্ট নো ওয়াই শখকে নিয়ে সবার অনেক কিউরিয়াসিটি বেশি। তুমি যেভাবে তোমার ব্যাকটা করার পর অনেকে করেছে, তারপর ব্যাক করেছে নিয়মিতভাবে, আর কাজ করেনি, একটা সময় ছেড়ে গেছে। কিন্তু তোমার তো কাজের একটা এখন ধারাবাহিকতা চলছে। তো এবারের ঈদে কতগুলো কাজ হলো তোমার? এইবার ঈদে অনেকগুলোই কাজ করা হয়েছে। একটা ওয়েব ফিল্মে কাজ করা হয়েছে যেটার নাম ত্রিভুজ, আমার সাথে ছিল শাহরিয়া নাজিম, জয় ভাইয়া। অনেকগুলো সিঙ্গেল নাটক করা হয়েছে, মোশাররফ ভাইয়ের সাথে সিঙ্গেল করা হয়েছে, শামীম হাসান সরকারের সাথে করা হয়েছে। তাছাড়া একটা সিক্রেট আছে, আমি ঠিক শিওর না যে এটা আসলে ঈদে রিলিজ হবে কিনা, এটা আসলে আমি শিওর হওয়ার পর বলতে পারবো। বাট এটা যদি হয়, এটা অনেক বড় একটা ধামাকা। সেটা কি দর্শকদের জন্য বলা যায়? সিক্রেট তো সিক্রেট, আমি একদম শিওর না হয়ে, হ্যাঁ না আমি বলতে চাচ্ছি। সেটা কি বড় একটা কাজ আসছে? বড় একটা কাজ যেটা করা হয়ে গিয়েছে খুবই নাইসলি। আর একটা বলছিলেন নতুন করে একটা মুভি সাইন করার, নতুন একটা মুভির কথা চলছে, যদি সবকিছু মিলে আমার ঠিকঠাক থেকে যায় আমি সাইন করে ফেলবো ইনশাআল্লাহ। মুভির বিষয়ে তোমার প্ল্যান কি? এটা কি তুমি রেগুলার মুভি করবে নাকি না এটা বেছে বেছে হঠাৎ গল্প যদি তোমার ভালো লাগে? রেগুলার পারপাস কি, মানে আমি সবসময় কোয়ালিটিতে বিলিভ করি, কোয়ান্টিটিতে না। আমার সবসময় একদম 24 ঘন্টা স্ক্রিনে থাকতে হবে, নট নেসেসারি। মুভিতে আমি কাজ করব ডেফিনেটলি, এবার যেমন খুব বেছে কাজ করব। আমার গল্প, ফার্স্ট অফ অল গল্প, সেকেন্ড হচ্ছে ডিরেক্টর। কারণ ডিরেক্টর যদি ভালো না হয়, অনেক ভালো গল্প অনেক খারাপ হয়ে যায়। সো আমার কাছে ডিরেক্টর আর গল্পটা খুবই ইম্পর্টেন্ট। আর্টিস্ট আমি সবার সাথে কাজ করি, আমার কোনো ঝামেলা নেই কোনো আর্টিস্টের সাথে। সব কিছু মিলে যদি হয়, আমি বেছে বেছে ভালো কিছু মুভি করব, প্ল্যান আছে। আমাদের এখন নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের নাটকে বলো বা গানে বলো, বা এই নাটক, গান এবং সিনেমা অলমোস্ট তাই হয়েছে, মানে ভিউয়ের উপর একটা জাজমেন্ট চলে আসে যে অমুকের ভিউ ভালো তাকে নিতে হবে, রাতারাতি তাকে নিতে চাই, এটা সবাই তার পিছনে ছুটছে। তোমার কাছে মনে হয় কি এতে করে কি আসলে আমাদের মানটা কি থাকে আলটিমেটলি? অবভিয়াসলি না। ভিউ দিয়ে যদি আসলে সব কিছু হতো, ভিউ দিয়ে যদি মানুষ সেলিব্রিটি হয়ে যেত, আমি এটাই বলি, ভিউ দিয়ে যদি সেলিব্রিটি হতো বা যে যত বেশি ভাইরাল সে তত বেশি সেলিব্রিটি হয়ে যেত। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের মোশাররফ করিমকে সবাই চিনে, চঞ্চল চৌধুরীকে সবাই চিনে, বাট তাদের আসলে কোনো রিলস বা কোনো নাটক অন এয়ার হওয়ার পরে, মানে বের হওয়ার পরে, ওইটার ভিউ কতটুকু হয়, তাদের ইউটিউব চ্যানেলে তাদের সাবস্ক্রিপশন কতটুকু আছে, বাট তাদেরকে রিক্সাওয়ালা থেকে শুরু করে এমন কেউ নেই যে কেউ না চিনে। রাইট। সো দে আর অ্যাকচুয়ালি সেলিব্রিটি, তারা আসলে আর্টিস্ট। আর আমরা যদি এখন যে ট্রেন্ডটা, এটা আসলে সব কিছু ট্রেন্ড তো খুব সার্টেন টাইমের জন্য আসে, ট্রেন্ড কিন্তু সবসময় বিলং করে না। এটা একটা ট্রেন্ড চলছে, কিছুদিন পর চলেও যাবে, বাট যারা বেসিক আর্টিস্ট তারা কিন্তু থেকে যাবে। সেই জায়গা হিসেবে যদি তোমাকে আমি বলি যে আমাদের এখানে ধরো তোমার পরবর্তী প্রজন্মে, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যারা কাজ করছে মেল অর ফিমেল, তুমি সবচেয়ে কাদেরকে দেখে সবচেয়ে বেশি
ভালো লাগে, কাদের কাজটা দেখে তুমি খুশি হও? যারা ভালো কাজ করছে। যেমন যারা ভালো কাজ করছে। খুবই সেফ আনসার দিতে চাচ্ছ। না সেফ না, এটা ট্রু। যেমন আরশ বা ধরো খুবই ভালো কাজ করছে এখন যারা, কারণ সবাই আমারই খুব কাছের মানুষ। আচ্ছা, তো আমি কারো নাম নিতে চাচ্ছি না। এখন যারা কাজ করছে, যারা ভালো কাজ করছে, তাদেরকে দেখে আমার ভালো লাগে, কারণ আমাদের পরে তারা কাজ করছে, তাদের পরে আরো নেক্সট কেউ আসবে, এটাই তো নিয়ম। কিছুদিন আগে ধরো আজ থেকে 5-7 বছর আগে ছিল স্টার জলসা বা জি বাংলার যে নাটকগুলো যখন দেখাতো, তখন সেই নাটকগুলোর প্রতি এক ধরনের মানুষের ব্যাপক ঝোঁক ছিল। ওটিটি আসার পরে এক ধরনের প্রশ্ন যে আমরা কি পারবো কিনা, কিন্তু এখন আমরা যেটা দেখছি ওটিটিতে আমাদের অনেক ভালো কাজ হচ্ছে। এবং তোমার কি মনে হয় যে এই জলসার যে ধরনের কাজ বা জি বাংলার যে ধরনের কাজ, সেই কাজগুলোর আবেদন কি কমে যাচ্ছে? এখন কি মানুষ অনেক বাস্তবমুখী কাজের দিকে আগ্রহী হচ্ছে? এটা আসলে ওটিটি আসার পর না, ওটিটি আসার অনেক আগে থেকেই আমাদের অডিয়েন্সরা বাংলা নাটক খুব ভালোই দেখছে। আর আমি বলবো এটা কনফিডেন্টলি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ছাড়া আমাদের বাংলাদেশের নাটক অনেক ভালো, নাটকের মান খুব ভালো, সবসময় ভালো ছিল, এখনো ভালো আছে। একটু আপস অ্যান্ড ডাউনস হয়, বাট ফাইন, অনেকই ভালো আছে। দর্শকের কথা আমি বলবো যে এখনকার দর্শক যারা আছে তারা অনেক বেশি সেন্সিটিভ অ্যান্ড অনেক বেশি চুজি, যেটা আগে ছিল না। এখনকার দর্শকরা অনেক বেশি ট্যালেন্টেড আই মাস্ট সে, যেটা খুবই পজিটিভ একটা ব্যাপার আমাদের জন্য, কারণ এখনকার দর্শকরা আসলে আমাদের ভুল ধরিয়ে দিতে পারে যে এটা 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 ওইটা, এটা আমাদের কাজ শুধরানোর জন্য অনেক বেশি দরকার। এটা খুব ভালো সাইড। আর ওটিটি আসার পর আমার মনে হয় ওটিটিতে এখন এত ভালো ভালো কাজ হচ্ছে যে আমাদের বাংলাদেশের কিছু কাজও কিন্তু অ্যামাজন প্রাইমে যাচ্ছে। সো এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। সো ভালো কাজ না হলে আসলে অ্যামাজন প্রাইমে যাবে বাংলাদেশের কাজ, এটা আসলে চিন্তাই করা যায় না। শখ, তোমাকে জিজ্ঞেস করি, তুমি ধরো 22 বছর ধরেই কাজ করছো, মাঝখানে গ্যাপ ছিল, কিন্তু এই লম্বা ক্যারিয়ারে তুমি যতদিন ধরে কাজ করছো, তোমার মনের মতো চরিত্র কটা পেয়েছো তুমি? মনের মতো চরিত্র আসলে মনের মতো যদি বলি তাহলে করে তোমার কাছে মনে হচ্ছে বা তুমি এখনো যে ধরনের কাজ করতে পারোনি, বা এরকম কোনো ক্ষুধা বা আকাঙ্ক্ষা তোমার মধ্যে আছে? আমার অনেক খিদা আছে, কারণ আমি একজন আর্টিস্ট। প্রত্যেক দিনই আমি নতুন কোনো না কোনো ক্যারেক্টার প্লে করি। সো আমার কাজ করা কাজগুলো আমার কাছে খুবই প্রেশাস আমার কাছে মনে হয়, কারণ আমি যে কাজগুলো করি আমি যত্ন নিয়ে কাজগুলো করার চেষ্টা করি। আমি জানি না আমি কতটুকু করতে পারি। আর অ্যাজ আ আর্টিস্ট খিদা তো থেকে যাবেই, যেহেতু কাজ করছি। আমি বারবারই বলি মানুষের কাজ শেখার কোনো শেষ নেই। সো আমি যতদিন কাজ করি আর না করি আমি তো শিখতেই থাকবো কবর পর্যন্ত। সো খিদা আছে অনেক অনেক ক্যারেক্টার করার। লেটস সি। যে কাজগুলো করেছে এর মধ্যে কোনো কাজটাকে যদি বলি যে এইটা তোমার কাছে এখনো মনের মধ্যে দাগ কেটে আছে, কোন কাজটার কথা বলবো? আমার অনেক কাজ আছে, যেমন আমার সিরিয়াল আছে যেটা আসলে বাংলাদেশে ধারাবাহিক নাটকে খুব ডিফিকাল্ট। ধারাবাহিক ক্যারেক্টার আসলে ঠিকঠাক মতো আসলে কি বলবো এটাকে মানুষের মনে গেঁথে দেওয়া। যেমন সাগর জাহানের একুলে আমি ওকুলে তুমি আমার আর মোশাররফ ভাইয়ের একটা সিরিয়াল ছিল, ওটা আমার ক্যারেক্টারটার নাম ছিল বর্ণনা। বর্ণনা নামটা এত বেশি অডিয়েন্সের কাছে পপুলার হয়ে গিয়েছিল যে আমি একদিন কুপার্সে গিয়েছি একটা স্যান্ডউইচ কেনার জন্য। লিটারেলি ওখানে কুপার্সের একটা লোক আমাকে বলছে যে বর্ণনা আপু আপনি কিন্তু ঠিক করেননি, আপনি কেন মোশাররফ ভাইকে বিয়ে করলেন না। মানে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। সে আমাকে ক্যারেক্টারের নামে আমাকে সম্বোধন করছে, মানে আমি যে শখ সেটা ভুলেই গেছে। সো এইটা আসলে অনেক বড় একটা পাওয়া। সিকান্দার বক্সের খেয়া ক্যারেক্টারটা, ওইটাও আমার জন্য অনেকেই এখনো সবাই আমাকে খেয়া বলে ডাকে। এরকম আরো অনেক অনেক ক্যারেক্টারস আছে। এই ক্যারেক্টারগুলো যখন তোমার কাছে আসে তখন তো ধরো তুমি মনে করো যে মানে কাজের স্টোরি ডিরেক্টর দেখার পরে বুঝে যাও যে এটা কিরকম হচ্ছে, কিন্তু এগুলো তো একটা সময় সিকুয়েলও হয়েছে, তারপর এগুলো বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, কন্টিনিউ করা যেত, বন্ধ হয়ে যাওয়ার কারণ আছে যে একটা জিনিস আমার ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউতে, ডিরেক্টর যেটা বলেছিল যে বেশি টানলে জিনিসটা ঝুলে যাবে। তো তখন মানুষের এই মিসিংয়ের জিনিসটা আসলে থাকবে না। এখনও যেমন মানুষরা বলে যে সিকান্দার বক্সটা কেন বন্ধ হয়ে গেল, এটা তো আরও হলে ভালো হতো, তখন হয়তো এই কথাটা বলতো না। মোশাররফের সঙ্গে মানে সিকান্দার বক্স ধরেই যদি বলি, মোশাররফ করিম তো নানা রকমের সংলাপকে নানাভাবে নানা মাত্রিকে সে ছড়িয়ে দেয়। তার সাথে যখন তুমি সংলাপ ডেলিভারি করতে যাও, মানে করতে গিয়ে তোমার অভিনয় করতে কোনো মানে খুব বেশি লোড দিতে হয় কিনা,
বা অনেক বেশি তোমাকে মানে অনেক বেশি মনোযোগী হতে হয় কিনা, নাকি খুব ক্যাজুয়াল মোডে কাজ করে যেতে পারো? ফার্স্ট অফ অল মোশাররফ করিম ভাইয়া এমন একটা মানুষ, সে হচ্ছে আমার কাছে তাকে মনে হয় যে সে জ্ঞানের সাগর। সত্যি কথা, মানে সে একটা ডায়লগই এত ইম্প্রোভাইজ করতে পারবে, সেম ডায়লগ সে বিভিন্নভাবে বলতে পারবে, প্রত্যেকটা বার বলবে, প্রত্যেকটা এক্সপ্রেশন চেঞ্জ। তো তার সাথে অভিনয় করাটা আসলে রিয়েলি ডিফিকাল্ট, বাট অ্যাট দ্য সেম টাইম হি ইজ আ ভেরি নাইস পারসন। মানে সে মোশাররফ করিম, তারপরও একটা কো আর্টিস্ট হিসেবে সে যে কী পরিমাণ হেল্পফুল এটা আসলে বলার বাইরে। আমার মোশাররফ ভাইয়ের কাছ থেকে শেখার অনেক কিছু ছিল, যেমন এখনও আছে। আর মোশাররফ ভাইয়া আমার সাথে কাজে থাকলে আমি যেমন অনেক কিছু শিখতে পারি, সত্যি কথা। প্রত্যেকটা সেকেন্ড আমার মনে হয় আমি ভাইয়ার কাছ থেকে কিছু না কিছু শিখছি। মানে সেটা হোক আমার ডায়লগ ডেলিভারি করা থেকে শুরু করে, আমার কাজ করা থেকে শুরু করে, আমি অফ দ্য স্ক্রিনেও যখন থাকি মেকআপ রুমে, তখনও আমি ভাইয়ার কাছ থেকে কিছু না কিছু শিখতে থাকি। তোমার কাছে চঞ্চল সম্পর্কে জানতে চাই, চঞ্চল সম্পর্কে তোমার মূল্যায়ন কি? ভার্সেটাইল অ্যাক্টর, মানে অ্যামেজিং। চঞ্চল ভাইয়া অনেক ভালো একজন মানুষ, অনেক মানে আমি বললাম না ভার্সেটাইল অ্যাক্টর। আমারও চঞ্চল ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, একটা 7 পর্বের সিরিয়াল নসু ভিলেন, আর একটা কাজ করা হয়েছিল সেটা হচ্ছে মাইক্রোফোন নামের একটা সিঙ্গেল নাটকের, কচি খন্দকারের। নসু ভিলেনটা করার সময় আমার মোটামুটি অবস্থা খারাপই হয়ে গিয়েছিল, কারণ তখন আমার ল্যাঙ্গুয়েজ অন্যটা ছিল। আমার বরিশাল বা নোয়াখালী সামথিং একটা, সরি পাবনার ল্যাঙ্গুয়েজ ছিল, যেটা আমি একদমই বলতে পারছিলাম না। তখন আমাকে চঞ্চল ভাইয়া অনেক হেল্প করেছে প্রত্যেকটা ডায়লগের আগে আগে। ভাইয়াকে আমি লিটারেলি বলছিলাম যে ভাইয়া প্লিজ আমাকে একটু হেল্প করো, একটু হেল্প করো। অ্যান্ড ভাইয়া অ্যাকচুয়ালি আমাকে প্রত্যেকটা ডায়লগের আগে আগে আমাকে বলে বলে দিচ্ছিল যে শখ এইভাবে বল, এটা ওইভাবে বল। আচ্ছা, তারপর অভ্যস্ত হয়ে গেল, পাবনার ভাষা শিখে ফেললাম। হ্যাঁ, মানে পাবনার ভাষা শিখেছি আমি ভাইয়ার কাছ থেকে। নাটক করতে গিয়ে কোন কোন অঞ্চলে ভাষা শিখেছো তুমি? ঢাকাইয়া, পাবনা, নোয়াখালী, এই তো। বরিশালটা করা হয়নি এখনো। বরিশাল এখনো হয়নি। ময়মনসিংহের ভাষা? না। সিকান্দার বক্স করতে গিয়ে তোমার মনে হয়? সিকান্দার বক্সে আমি ময়মনসিংহের ছিলাম না, আমার ঢাকাইয়াটা, যদিও আমি পুরান ঢাকার মেয়ে, বাট আমার এটা সবাই মনে করে যে আমি মনে হয় ঢাকাইয়া, বাট আমি মুন্সিগঞ্জের মেয়ে আসলে। যে 3-4টা অঞ্চলের ভাষার কথা বললা, এর মধ্যে কোন ভাষাটা বলে নিজেকে খুব ভালো লাগে বা বলতে স্বচ্ছন্দ বোধ করো? কোনোটা পারো? মানে স্বচ্ছন্দ বোধ করো? ঢাকাইয়া ভাষাটা পারি, নোয়াখালীর 1-2টা পারি, খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। আচ্ছা, যেমন নোয়াখালীর হচ্ছে আই হাইতেন, আর ঢাকাইয়ার হচ্ছে ডাকবার লাগছি শুনবার লাগছস না কিলা, এরকম অনেক অনেক আছে যেগুলো আমি অ্যাকচুয়ালি পারি। আচ্ছা, তো যেটা আমরা মোশাররফ এবং চঞ্চল সম্পর্কে শুনলাম, আমি জানি যে সজল তোমার অনেক ভালো কো আর্টিস্ট ছিল, আমার খুব ভালো ফ্রেন্ড। সজল সম্পর্কে তোমার মূল্যায়নটা একটু জানতে চাই। খুব ভালো মনের মানুষ, খুব ভালো মনের মানুষ। কিন্তু মানুষ তোমাদের এত ভালো বন্ধু, ভালো ভাই, কিন্তু তোমরা কখনো বলেছো তাকে সজল ভাই তুমি চিরকুমার কেন আছো, বা কেন তুমি ও আসলে সজল ভাই আসলে, হ্যাঁ আমরা বলেছি, এটা আসলে ভাইয়ার ব্যক্তিগত ব্যাপার। ও না, তোমরা খুব ভালো বন্ধু, কাছের বোন বলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম। না বলা হয়েছে, আমরা প্রায় দুষ্টামি করি। ও বলে যে হ্যাঁ মনের মতো কাউকে পেলে দেন। তোমাদের সাথে যারা কাজ করতো, তোমার সমসাময়িক বা একটু আগে পরে, তাদের সম্পর্কে যদি তোমার কাছে জানতে চাই, যেমন ধরো জয়া, যদি জানতে চাই মিম, যদি জানতে চাই বিন্দু, তাদের সম্পর্কে তোমার অভিব্যক্তিটা কিরকম হবে? জয়াপু, আই লাভ জয়াপু। মানে জয়াপুর অ্যাক্টিং আমার এত পছন্দ। আমি জয়াপুকে মানে আমি যখন কাজ শুরু করিনি তখন থেকে আমি জয়াপুর অ্যাক্টিং মুগ্ধ হয়ে দেখি, অ্যান্ড স্টিল নাও দেখি। আমি জয়াপুর কাছ থেকে অ্যাক্টিংগুলো অনেক বেশি শেখারও চেষ্টা করি, মানে জয়াপুর কাজ দেখে। সত্যি কথা, মানে ইন ওয়ান ওয়ার্ড, আই লাভ জয়াপু। বিন্দু আপু অনেক ভালো মানুষ, আই রিয়েলি মিস হার, অনেক বেশি মিস করি। ট্যালেন্টেড আর্টিস্ট। মিম খুব ভালো ফ্রেন্ড, অ্যান্ড শি ইজ ডুইং ভেরি ওয়েল। এই সার্কেলটার সাথে তোমাদের যোগাযোগ হয় রেগুলার? হ্যাঁ, কারণ তোমরা সবাই ব্যস্ত থাকো, তারপর না যোগাযোগ হয়। যেমন আমি ব্যাক করার পর আমার মিমের সাথে কক্সবাজারে একটা শো হয়েছে সেনাপ্রধানের, ওখানে আমরা খুব মজা করে কাজ করেছি। আন্টিকে মিস করছিলাম, সামহাও আন্টি যেতে পারেনি, বাট ওই কাজটা আমি যেমন আমার বেবিকে নিয়ে গিয়েছিলাম। আমাদের সেনাপ্রধানের একটা শো ছিল, তখন আমি, মিম, নীরব,
আর কে ছিল, গানের ইমরান ছিল, কনাপু ছিল, পূজা চেরি ছিল, আমরা সবাই মিলে গিয়েছিলাম অ্যান্ড খুব মজা হয়েছে। মানে ওয়ান কাইন্ড অফ কাজের পাশে একটা পিকনিক হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা একটা ট্রেন্ড দেখি আমাদের আর্টিস্টরা, তুমি অবশ্য করছো কিনা আমি জানি না, ধরো বিভিন্ন উৎসবের আগে বা বিভিন্ন ওকেশনে শোরুম উদ্বোধন করা, তারপর বিভিন্নখানে স্টেজ শো করা, এইটা কি প্রফেশনের জন্য ভালো মনে করো নাকি প্রফেশনকে খুব বেশি পাবলিকের কাছে খুব বেশি ইজি হয়ে যাচ্ছে, কোনটা মনে করো তুমি? পাবলিকের কাছে ইজি হওয়ার এখন আসলে কোনো ব্যাপারটা নেই, কারণ পাবলিকের কাছে আমরা অনেক আগে ইজি হয়ে গিয়েছি। কারণ আগে যেমন বিপাশা আপু, সুমি কায়সার আপুদেরকে দেখার জন্য মানুষের ড্রিম গার্ল হিসেবে বাইরে ওয়েট করতো আমাদের অডিয়েন্সরা। আমি সারিকা মিম এই পর্যন্ত আমরা কাজ করার পর, মানে এই পর্যন্ত যে জেনারেশনটা ছিল, আমরা মনে হয় খুব ভালো একটা দর্শক পেয়েছি। তাদের মতো না, আমাদের সিনিয়রদের মতো না, বাট পেয়েছি যারা অ্যাকচুয়ালি আমাদেরকে রেসপেক্ট করতো। আর এখন যেটা হয় কি, যে সেলফি তুলে শো অফ করার জন্য দর্শকরা আসে, যে আচ্ছা ঠিক আছে একটা সেলফি তুলে আপলোড দিই, যে হ্যাঁ দেখো আমি তোর সাথে ছিলাম। এই সো অনেকটা তো ইজি গোয়িং হয়েই গেছে। আর কাজের পরিধি বেড়েছে। আমি যেটা বলছিলাম যে এখন যেমন ফেসবুকেও অনলাইনে অনেক কিছু সেল হয়। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য বা কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করার জন্য আমাদের কোনো একটা শোরুম, এখন অনেক শোরুম ওপেনিং হয়। আগে যেমন শোরুম তেমন একটা ছিলই না, বা ওপেনিং হলো ভেরি রেয়ার, একটা শোরুম যে কোনো একটা জায়গায় এরকম। এখন যেমন একটা ব্র্যান্ডই অনেক জায়গায় ওপেন হয়। সো ওই জায়গাগুলো থেকে ইটস ফাইন, সেলিব্রিটিরা যে ওপেনিং করে, আমার মনে হয় এটা পজিটিভ। কারণ এতে করে হয় কি, ব্র্যান্ডকে প্রমোট করা হয়, শিল্পীরাও কাজের জায়গাটা বেড়ে গেছে, পজিটিভ। আর পারফরমেন্সের দিকটা আমি বলবো সেটা তো আগে অনেক বেশি হয়েছে এখনকার থেকে। আগে যেমন স্টেজ শোজ অনেক বেশি হতো, এখন ওই তুলনামূলক স্টেজ শোজ অনেক কম হয়। আমার আরেকটা বিষয় একটু জানা আছে, তোমাকে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা জায়েদের একটা শোতে আমরা দেখছিলাম, বেশ মজা করছিলা জায়েদ খানের, এবং তুমি ছিলে, জায়েদ খান ছিল, এবং আর কেউ। জায়েদ সম্পর্কে তোমার কাছে একটা ছোট্ট মূল্যায়ন জানতে চাই। জায়েদকে কি যেভাবে দেখলা, জায়েদের কাজ, জায়েদের আন্তরিকতা কিরকম? আন্তরিকতা খুব ভালো। একটা স্টেজ শো না, ওইটা আসলে আমাদের একটা প্রাইজ গিভিং সেরেমনি ছিল। আচ্ছা। সো সেটাতে আমি, মৌসুমী হামিদ আর আঁচল, জায়েদ খান ভাই, আমরা এই কয়জন গিয়েছিলাম। সো যতটুকু দেখা হয়েছে, হ্যাঁ গুড, নাইস। আমি শেষ সময় একটু জানতে চাই, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তোমার বেবি বড় হচ্ছে, তোমার হাজবেন্ড ব্যবসা করছে, তুমি কি কোনো এক সময় মানে বিজনেসে টার্ন করবা কিনা, বা আস্তে আস্তে অভিনয়ের সাথে কি আরো বেশি নিজেকে সম্পৃক্ত করবা, নাকি আবার একটা সময় আস্তে আস্তে অভিনয় কমিয়ে দিবা? তোমার ইচ্ছা কি, ভবিষ্যৎ পরিকল্পনা একটু জানতে চাই। আসলে অনেক সময় অনেক কিছু পরিকল্পনা থাকলেও তো হয়ে ওঠে না, এটা আসলে টোটালি ডিপেন্ড করে ফ্লো আসলে। কারণ মানুষ অনেক কিছু চাইলেই আসলে করতে পারে না। আর আমি এখন যেহেতু সিঙ্গেল না, আমার মাদার নাও, সো আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা স্পেসিফিক বলতে পারি না। ক্যারিয়ার প্ল্যান আমি যদি বলি, হ্যাঁ কাজ করার ইচ্ছা আছে, ইচ্ছা সবসময় ছিল, বেছে বেছে খুব ভালো ভালো কাজ, খুব বেশি কাজ না, যেটা আবারও বলছি আমি কোয়ালিটিতে বিলিভ করি, কোয়ান্টিটিতে না। বেছে বেছে ভালো কাজ করার ইচ্ছা আছে। এই তো, ব্যবসা এখনো বলতে পারছি না, হয়েও যেতে পারে, বলা যায় না। অভিনয় তো আমরা দেখেছি যে বেশ ভালো সাবলীল অভিনয় করো, নিজেকে বেশ সুন্দরভাবে পর্দায় তুলে ধরো। ঘরের যখন যাও, ঘরেও কি তুমি এরকম পরিপাটি যে একদিন থাকো, নিজে রান্না বান্না করা, সবকিছু করে নিজে পরিবেশন করা? ঠিক একই। হ্যাঁ, আমি আমার বাসায় আমি খুবই সিম্পল একটা মেয়ে। আমি বাইরে যেরকম, আমি ঘরেও তেমনই। মানে আমি খুব বেশি ফেক না, এটা আমি কখনোই পছন্দ করি না। আছে না যে হ্যাঁ আমি তো ফার্স্ট একটা হিউম্যান বিইং, দেন আমি শখ, দেন আমি মডেল। মানে শখটা আমি এই কারণে বলছি যে শখ আমার আইডেন্টিটি, এটা আমার নাম, অ্যান্ড তারপর আমি মডেল বা অ্যাক্টর, তাই না? সো আমি সেলিব্রিটি, দ্যাটস ওয়াই আমি যে সবসময় ফেক থাকবো তা না। আমি অলওয়েজ অনেক ডাউন টু আর্থ অ্যান্ড অনেক বেশি আমি যা তাই থাকার চেষ্টা করি। সো আমি ঘরে যে আমি বাইরেও তাই, আমি একদমই ন্যাকা না বলতে গেলে। দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আমাকে ইন্সপায়ার করবেন, কারণ আপনাদের জন্যই আমি শখ, আমি যেন আরও ভালো কাজ করে যেতে পারি।
এতটুকুই, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। দর্শক, এর সাথে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার নতুন কোনো অতিথির সাথে দেখা হবে। ততদিন ভালো থাকুন।